স্যার হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? আমি একটু শুধু এক মিনিট, আমার একটা কল আসছিল তো, কিন্তু জি কলটা স্যার। কেটে হ্যালো। হ্যাঁ, তো আমার মনে হয় বুক ক্লোজার রেকর্ডেড নিয়ে এতটুকু আলোচনায় সীমিত থাকুক। আপনারা কেউ কিছু বলতে চাচ্ছিলেন কি? স্যার এখানে 7 ডেজ নোটিশ বলতে কি নোটিশটা 7 দিনের জন্য করা দেওয়া হবে? মানে সাত দিন 7 দিন পূর্বে, হ্যাঁ 7 দিন পূর্বে আপনি যেদিন বন্ধ করতে চান জি তার 7 দিন আগে, কিন্তু মিনিমাম 7 দিন, হ্যাঁ মিনিমাম। আপনি 10 দিন দিলে কোনো সমস্যা নাই, মিনিমাম 7 দিন আগে জানাতে হবে, কারণ শেয়ার হোল্ডার তার ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে। এই জন্য 7 দিন আগে জানাবেন। রেকর্ড 7 তারিখে যদি 8 তারিখে যদি বন্ধ করেন, তাহলে 1 তারিখে আপনি জানাবেন, তাহলে ক্লিয়ার 7 ডেজ থাকলো যে আচ্ছা। আমরা 8 তারিখের থেকে কিন্তু আমার বই বন্ধ হবে। তাহলে আপনার শেয়ার বিক্রির ব্যাপার হলে আপনি বিক্রি করে সেরে ফেললেন, হ্যাঁ, নাহলে ওই দিন তো আপনি বিক্রি করতে পারবেন না, আপনাকে একটু আগে জানিয়ে দিন। স্যার জেড ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? জেড ক্যাটাগরি হচ্ছে যে কোম্পানিগুলি শেয়ার, যে কোম্পানিগুলি ঠিক মতো ডিভিডেন্ড দেয় না, এজিএম করে না, নন কমপ্লায়েন্স, অডিট ঠিক মতো করে না, এরকম কতগুলো নন কমপ্লায়েন্স হলে স্টক এক্সচেঞ্জ এই জাতীয় কোম্পানিকে জেড ক্যাটাগরি করে ফেলে। এই কয়েকটা ক্যাটাগরি আছে, একটা হলো এ ক্যাটাগরি, মানে সবকিছু কমপ্লাইন্ট ভালো করে। তারপরে হচ্ছে এন ক্যাটাগরি, একটা নিউ, এখনো তার উপরে আইন কানুন বর্তায় না, নতুন নতুন লিস্টেড কোম্পানি, তার ক্ষেত্রে এখন এজিএম, ডিজিএম, এজিএম, তারপরে ডিভিডেন্ড, অডিট, এগুলি এখনো ইনিশিয়ালি রেকর্ড হওয়ার সাথে সাথে, অর্থাৎ আইপিও হওয়ার সাথে সাথে তাকে এন ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হলো, নিউ, নতুন। সামনে ভালো ডিভিডেন্ড দিলে, এজিএম করলে, অডিট করলে 10% ডিভিডেন্ডের উপরে দিলে, 10% এর উপর দিলে ওইটা এ ক্যাটাগরিতে চলে যাবে কোম্পানি, আর 10%-এর নিচে দিলে বি ক্যাটাগরি যাবে। আর যদি ঠিক মতো এজিএম না করেন, ডিভিডেন্ড না দেন, মোটেই আইন কানুন ঠিক মতো না মানেন, তাহলে এটার নাম হবে জেড ক্যাটাগরি, একেবারে লাস্ট। কেমন? ঠিক আছে স্যার। ওকে। হুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন। হ্যাঁ, হ্যালো। কি এরকম হচ্ছে কেন আমি বুঝছি না, যে এরকম আপনার তো না যাচ্ছে, কিছু কেটে যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। স্যার আপনি মিউট হয়ে আছেন স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ,
তো অ্যাকচুয়ালি এটা এজিএম ইজিএম মিটিং এর সাথে সংশ্লিষ্ট, আর সেটার সাথে শেয়ার হোল্ডারকে আইডেন্টিফাই করাই হলো এখানে উদ্দেশ্য। এই ক্লোজ রাখা হবে যদি বলে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে টু আইডেন্টিফাই মাই শেয়ার হোল্ডার। সে ধরেন রেকর্ড ডেটে আগে যিনি শেয়ার কিনেছেন বেচেছেন এরকম তো অনেক ট্রানজেকশন হয়েছে, এগুলি কিন্তু কোম্পানি কিচ্ছু জানে না। কোম্পানির ডেইলি যে ট্রানজেকশন হয় তার শেয়ার গুলি, এগুলি কোম্পানি কিন্তু কোনো আইডিয়া নাই। কোম্পানি এগুলি সিডিবিএল এর তাদের কাছে রেকর্ড আছে, সেখানে আপডেট হয়। হ্যাঁ কোম্পানি তো কোনো আইডিয়া নাই, হ্যাঁ কোম্পানি তো কিছু জানে না। এখন কোম্পানি এজিএম করার আগে যে 21 দিন আগে নোটিশ দিবে এজিএম এর যে ভাই তুমি আমার এই মিটিং অ্যাটেন্ড করো, তো কেমনে জানবে যে আমার শেয়ার হোল্ডারকে? কত মানুষ শেয়ার বিক্রি করছে, কত মানুষ কিনতেছে, এটা চলছে। তো ওই শেয়ার হোল্ডারকে আইডেন্টিফাই করতে হলে তাকে একটা ডেট করতে হবে যে ডেটে কোনো শেয়ার কেনা বেচা করা যাবে না। তো সেই ডেটটা সে আমি যদি এখানে বলি যে নভেম্বরের 1 তারিখ, হ্যাঁ নভেম্বর 1 তারিখ হচ্ছে আমার রেকর্ড ডেট। নভেম্বরের 1 তারিখে কোনো শেয়ার কেনা বেচা কিন্তু হবে না। তো নভেম্বরের আগে এই 1 তারিখের আমি প্রিন্ট আউটটা যদি নেই, না 1 তারিখের যদি আমি একটা শেয়ার হোল্ডারের একটা প্রিন্ট আউট নেই, তাহলে কিন্তু আমি আমার সব শেয়ার হোল্ডারদের নাম পাবো। কারণ এই ডেটটা হলো একটা ইম্পার্শিয়াল ডেট, যা বেচা কেনা আগে হয়ে গেছে, এই দিন কেনা বেচা নাই, পরে আবার হবে। সুতরাং এই দিনে যার নাম থাকবে, কোথায় নাম থাকবে? সিডিবিএল এ, সিডিবিএল সিস্টেমে। যিনি আগের দিন অক্টোবরের 31 তারিখে যিনি কিনেছেন তারটা তো অক্টোবরের নাম, তার নাম ঢুকে গেছে, বিক্রেতার নাম বাদ হয়ে গেছে। তো নভেম্বরের 1 তারিখে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার শেয়ার হোল্ডারকে এটা আমি পেয়ে গেলাম, এনাকে আমি জিএম এর জন্য কল করতে পারবো। কারণ এখন পাবো ডকুমেন্ট পাবো থেকে সিডিবিএল কে বলবো যে আমাকে শেয়ার হোল্ডারের লিস্ট দেন, আমি একটা শেয়ার হোল্ডারের লিস্ট পাবো সিডিবিএল এর কাছে। লিস্ট চাইলে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দিবে, সফট কপি পাঠিয়ে দিবে বা হার্ড কপি পাঠিয়ে দিল, আমি সেটি দিয়ে সব শেয়ার হোল্ডার নাম পেয়ে যাবো। এরপরে যদি ওই শেয়ার হোল্ডার শেয়ার বিক্রিও করে দেয়, সব সেল করে দেয়, আমি কিন্তু কিছু জানি না, আর আমার জানার দরকার নাই। এখন এজিএম হবে বা হয়েছে ডিসেম্বরের 31 এজিএম হলো, ডিসেম্বরের 31-এ অ্যাটেন্ড করবে এই তারিখের এই শেয়ার হোল্ডার অ্যাটেন্ড করবে। যদি এরপরে উনি বিক্রিও করে দেন তো উনি ডিভিডেন্ড পাবেন না, যিনি নতুন কিনেছেন পাবেন না, ওই পুরনো জনই ডিভিডেন্ড পাবেন। এই মেকানিজমটা করার জন্য এইটা লাগে। একটু ক্যাপিটাল নিয়ে আমরা একটু আলোচনা করি। ক্যাপিটালের বিভিন্ন লিগ্যাল নেম টার্মস গুলি কেমন হয়। একটা হয় ক্যাপিটালের একটা নাম হয় নমিনাল ক্যাপিটাল, কোন সময়কে বলা হয় অথরাইজড ক্যাপিটাল, কোন সময় বলা হয় রেজিস্টার্ড ক্যাপিটাল। কেমন নমিনাল, অথরাইজড এরকম বলা হয়। তাহলে এগুলি সেম মিনিং, সেম মিনিং এর জন্য এক জায়গায় রাখা হয়েছে। কোনো সময় নমিনাল বলা হয়। স্যার একটা কথা বলবো, হুম বলছে স্যার এটা যে আমাদের কোন অধ্যায় থেকে স্যার এটা ডিসকাস করতেছেন, মানে এটা আমরা সেকশন যদি বলেন যে সেকশন শুরু হবে, আমরা একটু টার্মিনোলজি নিয়ে আলোচনা করছি। 53 থেকে আলোচনা হবে, 53 কোম্পানি থেকে অনওয়ার্ড। কোম্পানি অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্টই তো অবশ্যই। জি স্যার। আমি কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট পড়াচ্ছি না। ক্লাস তো এর আগে কয়টা হয়েছে? দুইটা নাকি? জি দুইটা, জি। এটা থার্ড। কোম্পানিজ অ্যাক্টই চলছে। হ্যাঁ, ওকে, চেঞ্জ হলে তো জানাবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যেহেতু এসিসির কথা এখানে চলে আসছে,
একটু জি স্যার, এই জন্য তো মিসলিডিং হতেই পারে কনফিউশনে আসছিলাম, আমি বলছি কি যে স্যার আসলে কি এসএসসি পড়াচ্ছি না জি স্যার, কোম্পানি দেখে মানে এসএসসি আবার যখন পড়ানো হবে তখন হয়তো এইসব কথাগুলি আবার আসবে। এগুলি অনেক জি সময় হয় কি রিলেটেড কথাগুলি একটু বলে গেলে ভালো হয় না একটু হ্যাঁ, তাহলে স্যার জন্য শেষের দিকে আবার আর দ্বিতীয়বার বলা লাগে না, কম লাগবে এই কম জন্য লাগবে। বলছি আগে আগে পড়াই ফেলে শেষে আর পড়াবো না। কালকেই তো আপনারা লাস্ট ক্লাসে যেভাবে আপনারা কোশ্চেন করেছেন তাতে আসলে কোম্পানি এক পড়া হয়েই গেছে এক হিসাবে। এখন খুব একটা বাকি নাই, কারণ আপনারা সব সেকশনেরই কোশ্চেন করছেন, অডিট থেকে শুরু করে ডাইরেক্টর থেকে শুরু করে শেয়ার সবকিছু আপনারা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আমিও খুব ইন্টারেস্ট ফিল করেছি এবং এনজয় করেছি আপনাদের সাথে, ভালো লেগেছে এবং বলেছি তো প্রায় শেষ, তারপরেও তো আসলে ওটাকে শেষ বলা যায় না, একটু ধারাবাহিকতা থাকতেই হয়। জি স্যার। তো Sir, I had a question. I may have missed something, sir. আমার মাঝখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, আটকে গিয়েছিল কিছুক্ষণ। স্যার এখানে বলেছিল যে নোটিস মানে একসাথে 30 ডেজ অথবা 45 ডেজ গ্যাপ নিতে পারবে, কিন্তু আপনি সবার লাস্টে বললেন রেকর্ড ডেট একদিন। সেখানে যেদিনই শুধু আইডেন্টিফাই করা হবে শেয়ার হোল্ডার্সকে, এই দুটা স্টেটমেন্ট নিয়ে আমি একটু কনফিউজড। বলছে এখানে বলছে টাইম নট এক্সিডিং ফর এনি টাইম নট এক্সিডিং 45 ডেজ অর ইন আ ইয়ার অর 30 ডেজ এট এ টাইম। এটা তো এক বছরে একবারই হবে, কারণ এজিএম এ তো ওদেরকে সিলেক্ট করা হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে হ্যাঁ একটু আমি বলেছি তো এজিএম, এজিএম অথবা এজিএম দুইটা ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। এজিএম তো once in a year, কিন্তু এরপর তো আপনার ইজিএম লাগতে পারে, অনেকগুলি হতে পারে, ইজিএম কয়টা কি এটার কোনো, এজিএম এর পরে যে কোনো কিছু করতে গেলে যেখানে স্পেশাল রেজুলেশন প্রয়োজন, আমরা এর আগেও পড়েছি না যে স্পেশাল রেজুলেশন, যেখানে স্পেশাল রেজুলেশন ইজ রিকোয়ার্ড, ইন দ্যাট কেস ইজিএম করতে হবে। Extraordinary resolution in case of change of name of a company, change of article of association, by this time এটা পড়া হয়ে গেছে, changes of objective clause সব কিন্তু স্পেশাল রেজুলেশন প্রয়োজন। এখন আমার জিএম তো হবে অনেক সামনে, এই মুহূর্তেই আমার নাম চেঞ্জ দরকার, তখন আমি কি করবো? আমি জিএম করে নেব না, আমার তো স্পেশাল রেজুলেশনই দরকার। জিএম যদি দুইটা করা লাগে, তিনটা করা লাগে, এরকম তো অনেক কিছু ইস্যু আসতে পারে। স্পেশাল রেজুলেশনের রিকোয়ারমেন্ট আরো আসবে সামনে। একটা কোশ্চেনই আমার আছে যে হোয়াট আর দ্য পারপাজেস অফ স্পেশাল রেজুলেশন। এটা কিন্তু একটা আমাদের এই রেজুলেশন এই আমার এই সিনপসিসেই আছে সম্ভবত, এই সিনপসিসের নিচে আছে। তাহলে স্যার 45 ডেজ আর 30 ডেজ এর ব্যাপারটা কি স্যার? এটা হলো যে আপনি একবার এখানে বুক ক্লোজার একটা জিনিস, রেকর্ডেড একটা জিনিস। রেকর্ডেড একদিনের বেশি প্রয়োজন হয় না, কারণ এটা সিস্টেম বেস, এটা নতুন ইস্যু, এটা কোম্পানি একটার পরে এই সব বিষয়গুলি ডেভেলপমেন্ট হয়েছে। এজন্য কোম্পানি একটা এই রেকর্ডেড এই সব বিষয়গুলি এখানে আলোচনায় করে নাই, কারণ এইসব কোম্পানি যখন হয়েছে তখন এইসব রেকর্ডেড এর নাম এইসব বিষয় সিডিবিএল এইসব বিষয় ছিল না। কিন্তু এখন যেহেতু সিস্টেম বেস শেয়ার ট্রেডিং হয়, এখানে বুক ক্লোজারের নামটা বুক না হয়, এটার নাম হচ্ছে রেকর্ডেড, ওটার পরিবর্তে সিস্টেম বেস। তো রেকর্ডেড একদিন লাগে, কারণ শেয়ার ট্রান্সফার হয়ে একজনের থেকে আরেকজনের কাছে যেতে ইট ইজ এ জাস্ট মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, সাথে সাথে এটা হয়ে যায়। এক সেকেন্ডে হয়তো 500 লোকের নাম ট্রান্সফার হয়ে যায়। তো আপনার এটা তো আমার 30 দিন 15 দিন বন্ধ রাখতে হবে কি জন্য? তো এই জন্য একদিন রাখা হয়, কারণ একটা কাট অফ ডেট না হলে আপনার শেয়ার হোল্ডার কে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। একটা ডেট লাগবে, ওটা বন্ধ, ক্লোজ, ওই দিন শেয়ার কেনা বেচা বন্ধ। তাহলে তার আগের দিনই আপনার শেয়ার রেজিস্টারে ওই যার নাম থাকবে তিনি আপনার শেয়ার হোল্ডার। তো ইন কেস অফ রেকর্ডেড আমি এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটা যদি আপনি সে 31 অক্টোবর যার নাম আছে সিডিবিএল সিস্টেমে তিনি আমার শেয়ার হোল্ডার। আর 1 তারিখে তো কোনো কেনা বেচা নাই, 2 তারিখে কেনা বেচা আছে, 2 তারিখের কেনা বেচা কোনো হিসাব না আমার। 2 তারিখে যারা বিক্রি করছে ওনাকে আমি ডাকবো না, আমার 31 তারিখে যিনি তিনি যদি 2 তারিখে 5 তারিখে বিক্রিও করে দেন তাহলে আগের জন। কিন্তু একটা ব্রেকআপ না থাকলে আমি কেমনে বুঝবো যে আমি কোন দিনের ইনফরমেশনটা নিব? এই জন্য পেপারে বিজ্ঞপ্তি দিয়ে আমি জানিয়ে দিলাম যে আমার কিন্তু রেকর্ড ডেট হবে
এই 31 নভেম্বর বা 30 নভেম্বর বা এরকম একটা ডেট, তাহলে মানুষ জানলো ওই দিন কিন্তু সিস্টেমে কোনো কেনা বেচা দেখবেন ওই কোম্পানি কেনা বেচা হয় না। জি কিন্তু স্যার। ইন কেস অফ পেপার শেয়ার হুম 500 শেয়ার ট্রান্সফার করতে হবে ম্যানুয়ালি। কি করতে হবে? 500 শেয়ার হোল্ডারের প্রত্যেকের ফোলিও খুলে ব্যাংকে যেরকম চেক বই যে আগে বিয়োগ করতে হতো হাত দিয়ে, লেজার আপনারা যদি একটু আগের হলে দেখে থাকবেন, জি স্যার। বড় লেজার থাকতো, ক্যাশ বুক থাকতো, সেখানে মাইনাস করে আসতো একজন, একজন যে যোগ বিয়োগ করতো আর একজন যে চেক করতো যে তার ব্যালেন্সটা ঠিক আছে কিনা। যখন হুম আগের দিনে এই ডিজিটাল ফরমেশন না ছিল ব্যাংক অ্যাকাউন্ট, তখন কিন্তু ম্যানুয়াল লেজার। তো আপনার নাম হচ্ছে এক্স, আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকার একটা চেক দিলেন। এখন হুম একজনে করতে গিয়ে ওই চেকটা নিয়ে আপনার নামটা আগে খুঁজে বের করতো রেজিস্টারের মধ্যে। তো একটা ব্যাংকের ব্রাঞ্চে যদি 10,000 অ্যাকাউন্ট হোল্ডার থাকে, তাহলে 10,000-এর জন্য অন্তত 50টা বই দরকার হয়, বড় বড় লেজার আপনার নাম। তো আপনার নাম কোন রেজিস্টারে আছে তারা চেকের অ্যাকাউন্ট নাম্বার দেখলে বুঝতে পারে, ওটা খুলে আপনার নামের থেকে টাকাটা মাইনাস করে আসলো একজন চেক অনুযায়ী। আর একজন যে কাউন্টার চেক করলো মাইনাস করাটা ঠিক আছে কিনা, আর একজন যে এটা অডিট করলো যে হ্যাঁ ভেরিফাইড ফিগার ঠিক আছে, এইবার চেকের উপরে সিন করে চেকটা ক্যাশে যাইতো, ক্যাশে যাওয়ার পরে আপনি টাকা পাইতেন। কিন্তু এখন তো তা না, যিনি টাকা দেন উনি জাস্ট সিস্টেমে দেখেই উনি আপনাকে পেমেন্ট দিয়ে দেন, আপনার সিগনেচার মিল থাকলে দিয়ে দেন, অটোমেটিক্যালি সিস্টেম থেকে ওটা বিয়োগ হয়ে যায়, কিন্তু করা লাগে না। কিন্তু এই যে ম্যানুয়ালি যে কাজটা, ঠিক জি এই স্যার। কাজটাই কিন্তু টাকা তুলে নিয়ে তো আপনারা মিউট করে নেবেন। হ্যাঁ, তো এই কাজটা যদি পেপার শেয়ার হয়, তাহলে এই 500 শেয়ার যদি একদিনে ট্রান্সফার হয় বা 1000 শেয়ার হয়, এই শেয়ারটা ট্রান্সফার এন্ট্রি করে সবার ব্যালেন্স বের করতে হবে, কিনে কে শেয়ার হোল্ডার থাকলো আর কে শেয়ার হোল্ডার চলে গেল। এই প্রসেসটা করতে অন্তত 5-7 দিন 10 দিন লেগে যায়, 15 দিনও লেগে যায়। এখন আইন বলছে যতদিনই তোমার লাগুক তোমার ব্যাপার, কিন্তু তুমি একসাথে 30 দিনের বেশি বন্ধ রাখতে পারবে না। 30 দিন কিসের 30 দিন? একদিন সমান সমান 30 দিন। একদিন মানে রেকর্ড ডেটের যে একদিন ছিল, হুম সেই একদিনের ম্যানুয়ালি আপনি পাবেন, 30 ম্যানুয়ালির দিন। জন্য 30 দিন। তো 30 দিনের নিচে সে তো পারবে না ট্রান্সফার। হুম এইটা একবারে আপনি 30 দিনের বেশি পাবেন না একবারে। সেই হুম যে নভেম্বরের যে কেসটা, নভেম্বরের এই জন্য আপনি সর্বোচ্চ 30 দিন বন্ধ রাখতে পারবেন বই, কারণ মানুষের তো টাকার প্রয়োজন, মানুষের তো কেনা বেচা করতে হবে। আপনি জি যদি স্যার। এটা 2 মাস লাগাই দেন, তো 2 মাস পরে ওনার তো শেয়ারটা বিক্রি করে আবার ওনার টাকার দরকার। তো 2 জি স্যার। মাসের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই ম্যানুয়াল কাজটা শেষ না হবে, জি তখন স্যার। পর্যন্ত শেয়ার সার্টিফিকেটটা কিন্তু কোম্পানিতে জমা থাকতেছে, জি স্যার। কোম্পানির কাছে, আপনার কাছে কিন্তু নাই, ওটা কোম্পানিতে জমা দিয়ে দিয়েছেন। এখন হুম কোম্পানি আপনাকে ফেরত দিল, দেন আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন ম্যানুয়াল সিস্টেমের ক্ষেত্রে যেটা ছিল। তো জি এই স্যার। যে 30 ডেজ, তাও তো অনেক বেশি। 30 ডেজ নিলে 30 দিনের মধ্যে আপনার টাকা বিক্রি বেচা বিক্রির কোনো সুযোগ নাই। কিন্তু একদিন হলে কি পরের দিন আপনি বিক্রি করতে পারছেন, ডিভিডেন্ড আপনি এন্টাইটেল হয়ে গেলেন, পরের দিন বিক্রি করে দেন। কিন্তু বুঝতে পেরেছি। ম্যানুয়ালির ক্ষেত্রে 30 ডেজ আপনাকে কোম্পানি যে অ্যালাউ করতেছে। কিন্তু বুঝতে পেরেছি। সারা বছরে আবার একটা বলে দিয়েছে, তুমি 30 ডেজ যদি নেও, বি কেয়ারফুল, তুমি অ্যানুয়ালি কিন্তু 45 ডেজ এর বেশি বন্ধ রাখতে পারবে না। সে হুম আমার এজিএম লাগবে, এজিএম লাগবে, এজিএম এর জন্য আমি 30 দিনের ফ্যাসিলিটিসটা নিয়ে নিলাম ম্যাক্সিমামটা। হুম এরপরে দেখা গেল 2 মাস পরে আমার একটা ইজিএম করতে হবে, তাহলে আমি রেকর্ড ডেট, সেখানেও তো রেকর্ড ডেট লাগবে একই, কারণ জি রেকর্ড ডেট ছাড়া বা বুক ক্লোজার ছাড়া শেয়ার হোল্ডারকে আপনি নোটিশ করতে পারবেন না, চিঠি দিতে পারবেন না, এজিএম এ ডাকতে পারবেন না, আপনি তো জানেনই না আপনার শেয়ার হোল্ডারকে। জি তো স্যার। সেই ইজিএম এর ক্ষেত্রেও কিন্তু আবার সেই বুক ক্লোজার রেকর্ড ডেটের প্রয়োজন। এখন জি বলেন স্যার। তো আপনি কতদিন আপনি বই বন্ধ রাখতে পারবেন এখন? 15 দিন স্যার। 15 দিন ম্যাক্সিমাম। জি সমান স্যার। সমান হয়ে গেল 45 ডেজ অ্যাভেইলড। এখন ইজিএম ইজিএম 2 করতে হবে, ইজিএম করতে হবে।
জরুরি করতে পারবেন? কোয়েশ্চেনটা বুঝিনি স্যার। মানে এখন এজিএম হয়ে গেল, ইজিএম হয়ে গেল 1 বছরের ভিতরে, জি 2023 স্যার। সাল মনে করেন, কিন্তু জি দেখা গেল যে আমার আরো একটা ইজিএম করা দরকার, জি স্যার। সেই ইজিএমটা করা স্যার যাবে আর? এখন স্যার ইজিএম করতে হলে স্যার আমার লাস্টে যে রেজিস্টার ছিল ওই রেজিস্টারটা দিয়ে করতে হবে স্যার, নতুন আবার আমি ডেজ অফ নিতে পারবো না। না, এখন আমার তো ছিলই হচ্ছে আইন বলছে 45 ডেজ ম্যাক্সিমাম, এখানেও তো ইজিএম 2 করতে গেলেও তো আমার বুক ক্লোজার লাগবে না? ইয়েস স্যার, জি তাহলে স্যার। বুক ক্লোজার না ওটা থাকলে হইলে আপনি তো কি স্যার অর্ডার পাবেন? তো করা এই বুক যাবে না ক্লোজ তাহলে করবেন স্যার। কি করে? আপনার বুক ক্লোজ তো করার সুযোগ নাই, আপনি তো 45 ডেজ অলরেডি অ্যাভেল করে ফেলতেন, জি স্যার, 45 ডে হলে তো আর দ্বিতীয় ইজিএম তো করা পসিবল আর নাই। করার সুযোগ থাকছে না। সুতরাং না করে আপনি তো সাবধানতা অবলম্বন করেন, এখানে 15 দিন নেন, এইখানে 15 দিন নেন, আর এক খালি থাক যদি জি স্যার। ইমার্জেন্সি দরকার হয়, তাহলে বুঝতে পারছি সেটা স্যার। আপনি 15 দিন, তারপরে 3টা মিটিং করতে পারবেন। যদি হুম এখানে আপনি 10 দিন নেন, হুম এখানে সে 10 দিন করে নেন এক একটা মিটিং এ, আপনি নেন, কিন্তু একটু কষ্ট হবে, খাটতে হবে বেশি, আপনার লোকদের দিনে রাতে কাজ করতে হবে। তাহলে এখানে 10 নিলে 3 হুম, দিন নিলে আপনি আরো একটা ইজিএম যদি লাগে তাও আপনি করতে পারবেন 15 দিন জি থাকলো স্যার। আপনার। আচ্ছা, যেভাবে সুতরাং করি আমার 45 দিনের বেশি হবে না, তাই তো স্যার? 45 দিন, এখন আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার কি লাগবে না লাগবে, কতদিন করবেন, কয়টা মিটিং আনুমানিক হতে পারে, এটার একটা কিন্তু প্ল্যান করেই নিতে হবে। দিস ইজ বুঝতে দা পারছি। ম্যাটার অফ 30 ডেজ 45 ডেজ, এইটা আর কিছু না। আর প্রত্যেক মিটিং করার আগে 7 দিন আগে আপনাকে নোটিস করতে হবে যে আপনি কিন্তু এই কাজটা করতে যাচ্ছেন, এটা নোটিস। বুঝতে ক্লিয়ার? পারছি। ইয়েস স্যার, জি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। স্যার, যদি এখানে সেনসিটিভ কোনো ইস্যু থাকে, আমার 45 দিন পার হয়ে গেছে, বাট এটা শুধু আর্জেন্ট একটা ইভেন্ট, এটা না করলে এক্ষেত্রে কোনো প্রভিশন হয় নাই? না না, এটা তো এই যে বিষয়গুলি কোম্পানিজ অ্যাক্টে বলা থাকে, হ্যাঁ একদম, সেইগুলির ব্যাপারে কারোর কোনো টাইম এক্সটেনশনে কোনো সুযোগ নেই। হ্যাঁ, এইসব যেগুলি কোম্পানিজ অ্যাক্টে ক্লিয়ার বলা থাকে স্যার। এখানে, কোর্টের কোনো প্রভিশন নাই স্যার? না, এখানে কি কোনো সুযোগ নাই এটা এখন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি ইনশাল্লাহ এর আগে বলছেন, তারপর আর একটু ক্লিয়ার হয়ে নি, যে জেড ক্যাটাগরি স্যার 14 ওয়ার্কিং ডে আর আদার ক্যাটাগরি 7 ডে, এইটার পার্থক্যটা কারণ কি স্যার, একটু বলবেন প্লিজ? ওই কোম্পানি তো ওই যে জেড ক্যাটাগরি কোম্পানি, নন কমপ্লায়েন্স কোম্পানি, তো তাদের শেয়ার হোল্ডারদের ডিসিশন নেওয়ার জন্য তাকে একটু রিল্যাক্স করা হয়েছে, যে যেহেতু তার শেয়ার বিক্রি করবে কি করবে না, মার্কেটটা আসলে এখানে দেখেন, শেয়ার বিক্রি চাইলেই তো আর করা যায় না, মার্কেটে প্রাইসিং একটা বিষয় আছে। জি আপনি স্যার। যদি কম টাইম পান, ওই কম টাইমের ভেরিয়েশনের ভিতরে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর জেড ক্যাটাগরি নন কমপ্লায়েন্স কোম্পানিগুলি বেশিরভাগ এগুলির শেয়ারের ভেরিয়েশনটা আপনি আরেকটু সুযোগ পেলেন দেখার, আজকে 10 টাকা 10 টাকা, এখন আপনি 7 দিনের ভিতরে তো আপনাকে 10 টাকা বিক্রি করে বেরিয়ে আসতে হবে। যদি 14 দিন পান, যদি আরেকটু বাড়ে, তাহলে আপনি সেই সময় সেই সুযোগটা পেলেন। তাদের জন্য বুঝতে একটা পারছি। অপরচুনিটি করে দেয়া হয়েছে আর কি, অপরচুনিটি। এই ইয়েস। কিছু থ্যাংক ইউ। না। তো আমরা যেটা একটু ক্যাপিটাল নিয়ে আলোচনা করছিলাম, যে এই ক্যাপিটালের নেমে এগুলি হলো মূলত মূলত কোম্পানি অ্যাক্টের কতগুলি ক্যাপিটালের কিছু, আমরা একটা কথা আপনাদের বলেছিলাম মনে হয়, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, যে আমাদের কোম্পানি অ্যাক্টের যে আলোচনা হবে মূলত মেমোরেন্ডামের যে দফাগুলি সেগুলি হলো মেজর, বলেছিলাম কিনা, যে কোম্পানির নেম, তারপরে কোম্পানির অবজেক্ট, মনে আছে কোন ক্লাসে, অবজেক্টিভস, তারপরে হলো কোম্পানির আপনার ক্যাপিটাল, যেটাকে মেমোরেন্ডামে লাগে, হ্যাঁ মেমোরেন্ডামের ক্লজ যেটা, তারপরে হচ্ছে লাইবিলিটি ক্লজ, হ্যাঁ লাইবিলিটি, 5টার কথা বলেছিলাম, একটা অ্যাড্রেস মাঝখানে একটা বাদ গেছে, অ্যাড্রেসটা এত ইম্পর্টেন্ট কিছু না, এই ডিসকাশন এরিয়া বলেছিলাম যে এইটাই হবে কোম্পানির যে একটা মেজর ডিসকাশন এরিয়া, তারপরে এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার গুলি আসবে। নেম আলোচনা হয়ে গেছে বিস্তারিত, অবজেক্টিভ খুব ডিটেইল ডিসকাশন হয়ে গেছে আমাদের প্রথম ক্লাসে, এখন হচ্ছে ক্যাপিটাল নিয়ে আলোচনা হচ্ছে, লাইবিলিটি নিয়ে আলোচনা হবে, এগুলি নিয়ে ধারাবাহিকভাবে যাবে ইনশাআল্লাহ। এই যে ক্যাপিটাল যে তো আমরা এক সময় শুনি নমিনাল ক্যাপিটাল, কোনো সময় অথরাইজড ক্যাপিটাল শুনি, কোনো সময় রেজিস্টার্ড ক্যাপিটাল, এটা এই সব মিনিং একই, সব মিনিং একই। এটাকে পাবো কোথায়, এটা দেখবো কোথা থেকে যে এইটা একটা কোম্পানির নমিনাল ক্যাপিটাল কত,
কই পাবো, কোথা থেকে দেখবো? দেখবো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। জি স্যার। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে ক্যাপিটাল ক্লজ আছে। ক্যাপিটাল যে ক্লজ আছে, এই ক্যাপিটালটাই হলো নমিনাল ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল আর রেজিস্টার্ড ক্যাপিটাল। জি স্যার। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে ক্যাপিটাল একটা ক্লজ আছে, সেই ক্যাপিটাল ক্লজটাই হলো কোম্পানির নমিনাল ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল, হোয়াটএভার মেবি। এখন এবং এইটার উপরেই জয়েন্ট স্টক কোম্পানির ফি নির্ধারিত হয়। এইটার সাথে কোম্পানির অথরাইজড ক্যাপিটাল, যেটা আমরা অ্যাকাউন্টসে বা অডিট রিপোর্টে উল্লেখ করা বাধ্যতামূলক। পেইড আপ ক্যাপিটালের আগে অথরাইজড ক্যাপিটালটা উল্লেখ করে ডাবল লাইন করে দেওয়া হয় না, কারণ ওটার সাথে কোনো যোগ বিয়োগ নাই। তো সেখানে আমরা কি লিখি? আমরা লিখি যে 100 ordinary shares of টাকা টেনিস, মনে করেন টেনিস। এই কথাটা আমরা ওই অথরাইজড ক্যাপিটাল রিপোর্টে লিখে আমরা এটা লিখি। তার মানে ক্যাপিটাল, এটা লিখি কিভাবে? এটা লিখি ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, হ্যাঁ লিখে ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ইজ টাকা 1000, টাকা 1000 ডিভাইডেড বলি, ডিভাইডেড ইনটু ডিভাইডেড into 100 ordinary shares of টাকা টেনিস। এই যে কথা বলা থাকে, এই 1000 টাকা যেটা, এটাই হলো নমিনাল ক্যাপিটাল, এটাই অথরাইজড ক্যাপিটাল, এটাই রেজিস্টার্ড ক্যাপিটাল। জি স্যার। স্যার কোশ্চেন কি এই ধরনের আসে নাকি স্যার, যে মানে এই না ক্যাপিটাল? এগুলি পরিস্থিতি, এগুলি আমি ক্যাপিটাল পড়ানোর আগে একটু ধারণা না দিলে ও কেমন হয়, এগুলি তো কোশ্চেন আসার তো বিষয়। আপনি যদি এখন রেজিস্টার্ড ক্যাপিটাল নাম আসলো, এটা আপনার পরীক্ষায় একটা জি কোনো স্যার। টার্মসে আপনার প্রয়োজন আসতেছে, এখন এটার যে হোয়াট অফ দ্য প্রসেস অফ চেঞ্জিং রেজিস্টার্ড ক্যাপিটাল, হাউ জি রেজিস্টার্ড ক্যাপিটাল ক্যান বি চেঞ্জড, অথবা কোনো সময় আসলো হাউ নমিনাল ক্যাপিটাল ক্যান বি চেঞ্জড। তো আপনার যদি এই তিনটা টার্ম যে একই জিনিস সেটা যদি না জানা থাকে, তো আপনি তো একটু কনফিউশনে পড়বেন। জি না স্যার, হয় না, অবশ্যই। জাস্ট একটু কনফিউশনটাকে দূর করার জন্যই এরকম একটু টার্মিনোলজি একটু আলোচনা করা হয়। যদি এটা ইউনিভার্সিটির ক্লাস হতো, তাহলে এইগুলির উপরে 10টা ক্লাস করতাম, 10 দিন খালি এই টার্ম নিয়ে আলোচনা। হ্যাঁ, জি স্যার। আমরা যখন পড়াশোনা করছি তো কলেজে, তখন মনে করেন হৈমন্তী পড়ানো হবে, হৈমন্তী, হ্যাঁ জি হৈমন্তী স্যার, আপনারা পড়েছেন কিনা জানি না করেছি স্যার আমরা। ইন্টারমিডিয়েটে। এখন হৈমন্তী পড়ানোর আগে যে প্রথম যে সেন্টেন্সটা ছিল মনে আছে আপনাদের? কেউ বলতে পারবেন? স্যার কি ওই যে মানে সেন্টেন্সটা কি স্যার, খেয়াল নেই, অনেকদিন আগে তো। প্রথম মানে এই প্রবন্ধের, হৈমন্তী প্রবন্ধের প্রথম যে এটা প্রবন্ধের প্রথম সেন্টেন্স ছিল আহ কি, বরের বাবা আর কনের বাবা, এই দুইটা নিয়ে কথা। যে বরের বাবা কনের বাবা সবুর করিতে চাহিলেন, কিন্তু বরের বাবা সবুর করিতে চাহিলেন না। এই হলো শুরু, গল্পটা এখান থেকে শুরু। কনের বাবা সবুর করতে চাইলেন, ধৈর্য ধরতে চাইলেন যে বিয়ের দিন তারিখ হোক, আস্তে আস্তে হোক, পরে হবে, তারপরে আমরা আরো ডেট ফেলি, আরো 2 মাস যাক। কিন্তু বরের বাবা বলতেছে না, এটা খুব দ্রুতই করতে হবে, উনি সবুর করতে চাচ্ছেন না। এই একটা সেন্টেন্স নিয়ে আলোচনা হলো 5টা 7টা ক্লাস, 10টা ক্লাস চলে গেল। মজাও লাগছিল স্যার, লাগছে এটা হয়তো। আর শেষ হয় না, শেষ হয় না, হ্যাঁ এরকম। জি তারপরে যিনি লেখক কবি পরিচিতি, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বাইরে এদের পরিচিতি নিয়ে 3 4 5টা ক্লাস। কিন্তু আমাদের প্রফেশনাল এডুকেশন তো খুব টু দি পয়েন্টে আপনাকে যেতে হবে। তো গেলে ওই টু দি পয়েন্টে যেতে গেলে অন্তত তার কাছে 2-4টা জিনিস আমরা একটু কথা বলি, অত তো ডিটেল আলোচনা করার সময় হয় না আমাদের। ইয়েস স্যার। তো এরপরে ইস্যুড ইস্যুড শেয়ার বা ইস্যুড ক্যাপিটাল, যতগুলি শেয়ার ইস্যু করা হয় সেটা, সাবস্ক্রাইবড হচ্ছে যতগুলি শেয়ারের টাকা মানুষ জমা দিয়েছে, আর পেইড আপ হলো
সর্বশেষে অ্যাকাউন্টসে যে টাকাটা অ্যাকাউন্টসের হিসেবে পেইড আপ হিসেবে ঢুকিয়েছেন সেটা হলো পেইড আপ। কিন্তু আসলে এখন আর এইগুলি প্র্যাকটিক্যালি কোনো ভেরিয়েশন নাই। প্র্যাকটিক্যালি এখন সিস্টেম যা, তাতে যা ইস্যুড তাই সাবস্ক্রাইব তাই পেইড আপ, এখন আর ভেরিয়েশন নাই। জি এগুলি স্যার। হলো ওই যে আমাকে একজন বলছিল যে স্যার ইনকাম ট্যাক্সের বই এত জটিল কেন? তা আমি বললাম ভাই আমি তো জানি না, আপনিই বলেন। বলে ইনকাম ট্যাক্সের বই এত জটিল করতে যাতে সিএ তে মানুষ পাস না করতে পারে, সিএ পরীক্ষা পাস না করতে পারে। জি, হুম, এই কারণে এত, না হলে এক কথা বলে দিলেই হয় যে ইনকাম এত হলে স্ল্যাব এত, শেষ। এই যে বিনিয়োগের উপরে কত রেয়াত পাওয়া যাবে, এত টাকা এখন অবশ্য এটা অনেকটা মিনিমাইজ করা হয়েছে। আগে জি ছিল স্যার। 10 লাখের উপরে হইলে 10%, 15%, এত টাকার বেশি পাওয়া যাবে না, এর চেয়ে বেশি হইলে এত পাওয়া যাবে। এই যে যে এত একবারে বলে দিলে সরকারের কত টাকা লস হবে এখানে ওই 5%-এর জন্য। যে 10 লাখের উপরের ইনকাম আলা পাবে 15%, আর 10 লাখের বেশি যদি ইনকাম থাকে তাহলে পাবে 12%, সে 15% রেয়াত পাবে না। এতে তার কত কোটি টাকার এখানে ডিফারেন্স হয়। হ্যাঁ? এইটা খুব কিছু না, কিন্তু এই যে জটিল করা হয় এগুলি স্বাভাবিকভাবে একজন মানুষ করদাতা হিসাব করতে পারবে না। এটা একজন প্রফেশনালের কাছে যেতেই হবে তাকে। জি আর স্যার। প্রফেশনালের কাছে গেলে যেত ওই আপনার এসএসসি ইয়া না, অভ্যস্ত না, সে বলে ভাই আপনাকে ডিজেল আউট, সে বললো এই খরচটা ডিজেল আউট। কারণ এমডি সাহেব বলতেছে ভাই আমি খরচ করছি, আপনি ডিজেল আউট করার কে? আমি অ্যালাউ করছি, আমি পাস করছি, আমি পেমেন্ট দিই, আপনি ডিজেল আউট করবেন কেন? আমি এটা কি আমার অফিসের খরচই তো আমি করি। তখন বলে যে এটা অফিস খরচ হিসেবে অ্যাপ্রুভ না। এমডি সাহেব বলে যে আমি তো অফিস খরচ করেছি, আমি অ্যাপ্রুভ করেছি, এটা আপনি অ্যাপ্রুভ না মানে কি? তো দুইজনের ল্যাঙ্গুয়েজ কিন্তু দুই রকম। উকিল সাহেব বলতেছে যে আপনি যে শেয়ার কিনছেন এটা আপনার ওয়েলথে কভার করে না, ওয়েলথে কভার করে না। এখন মক্কেল বলতেছে বেটা ওয়েলথে কভার না করলে তো আমি কি গাছের পাতা দিয়ে কিনছি শেয়ারটা? আমি তো টাকা দিয়ে কিনছি, আমার ওয়েলথে তো কভার জি করে। স্যার। আমি কি টাকা দিয়েই তো শেয়ার কিনলাম, তুই বলতেছিস যে এটা ওয়েলথে কভার করে না। বলতে না স্যার আপনার ইনকাম ট্যাক্সের ওয়েলথে কভার করে না। তো এটা ল্যাঙ্গুয়েজ ইজ এরকম। আমরা দেখেছি যে ওই ইয়ারা ইনকাম ট্যাক্সের যারা করদাতা যারা রিটার্ন তাদের নিয়ে গেলে তারা বলে আপনারা যেসব কথা বলেন এরকম করলে তো দেশ কেমনে চলবে, আমাদের ব্যবসা তো আমরা কেমনে করব, এইসব ভাবে তারা ল্যাঙ্গুয়েজে কথা বলে। তখন ডিসিটি বলে যে ভাই এটা তো আমার শোনার ব্যাপার না, দেশ কেমনে চলবে ব্যবসা কেমনে চলবে, আমার দরকার হলো এই বইটার ভিতরে কি আইন বলা আছে, এর বাইরে তো আমি যেতে পারবো না। দিস আর দা প্রবলেমস। এখন আমরা যখন অ্যাকাউন্টিং পড়ি বইতে তখন কিন্তু এই ইস্যু, সাবস্ক্রাইব, পেইড আপ, শেয়ার এট এ প্রিমিয়াম, শেয়ার এট এ ডিসকাউন্ট, এরকম বিভিন্ন অঙ্ক করে আসছে। সেখানে আমরা বলছি অ্যাপ্লিকেশনে 10 টাকা, তাহলে অ্যাপ্লিকেশনে একটা জার্নাল করতে হয়। তারপরে করেছি প্রিমিয়ামে, সরি অ্যালটমেন্টে 10 টাকা, তারপরে করেছি ফার্স্ট কলে 10 টাকা, আপনারা করেছেন কিনা জানি না। তারপরে সেকেন্ড কল ইস্যু অফ শেয়ারের অঙ্ক, হ্যাঁ আপনারা যদি বইতে দেখতে পারবেন। তারপরে ফাইনাল কলে এত টাকা। কিন্তু আসলে কি প্র্যাকটিক্যালি এগুলি আছে? নাই। প্র্যাকটিক্যালি হলো আপনার এন্টায়ার টাকাটা বিও অ্যাকাউন্টে থাকতে হবে, এবং আপনি যদি শেয়ার অ্যালটমেন্ট পান একবারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ব্যাংক কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কোম্পানির পেইড আপ যেটা সেটাই শুধু কোম্পানিতে আসবে, আর 1 টাকাও বেশি ঢুকবে না। আর আপনি যদি শেয়ার অ্যালটমেন্ট যা পেয়েছেন ঠিক সেই টাকাটাই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে। এটা একবারেই করা হবে। এখানে there is no system of application, allotment, first call, second call, সব নাই, একবারেই সব নিয়ে নেবে। 100 টাকা 100 টাকায় নিবে। 100 টাকা কি 5 বারে নিবে আপনার কাছ থেকে? 10 টাকা 15 টাকা এরকম। বাট অঙ্ক করার সময় ওরকম করা হয়, একটু জটিল করে করা হয় আর কি বিষয়গুলি। তো যাই হোক এগুলি আর মিনিং সেপারেট আমি আর না রাখি, তবে এটা ভিন্ন, এটা আপনাদের শিখতেই হবে। এটা হলো একটা রিজার্ভ প্রশ্ন ক্যাপিটাল। একটু রিজার্ভ ক্যাপিটাল একটু আলোচনা করি, তারপরে আপনাদের জি থেকে শুরু।
রিজার্ভ ক্যাপিটাল বলে একটা টার্ম আছে। রিজার্ভ ক্যাপিটাল হচ্ছে কোনো কোম্পানি বিকজ অফ ইটস রিস্ক তারা ডিসিশন নেয় যে এই কোম্পানিতে আমরা কিছু শেয়ার ক্যাপিটাল আমরা কল করব না, আনকলড রেখে দেব। এটা কল করব এট দি টাইম অফ ওয়াইন্ডিং আপ অফ এ কোম্পানি যখন ওয়াইন্ডিং আপ হবে সেই সময় কল করব। এই টাকা দিয়ে কি করবো? এই টাকা হলো ইউজ হবে টু মিট আপ দ্য ওয়াইন্ডিং আপ এক্সপেন্সেস। আমার ওই সময় তো টাকা শর্ট পড়ে না দিতে পারি, তখন এই টাকা দিয়ে আমি এটা মিট আপ করবো। এই জন্য দেন পেইড আপ ক্যাপিটালের একটা অংশ আনকলড রেখে দেওয়া হয় এবং এটার জন্য স্পেশাল রেজুলেশন থাকা লাগে, আর্টিকেলে অপশন থাকতে হয় এবং এই বিষয় যদি থাকে তাহলে 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 কোম্পানি এরকম তার পেইড আপ ক্যাপিটালের একটা অংশ পেইড আপ এটাকে আনকলড হিসেবে রাখতে পারে। আমার একটা sorry। আচ্ছা, দেখছি, ওকে। তো আনকলড রাখতে পারে। তো এটা কখন কল হবে? টাইম অফ ওয়াইন্ডিং আপ। কি কাজে খরচ হবে? টু মিট আপ দ্য ওয়াইন্ডিং আপ এক্সপেন্সেস। এটা কোম্পানিতে এইটাকে একটা রিজার্ভ রেখে দেওয়া হয়। এটা ক্যাশ রিজার্ভ না, এটা অ্যাকাউন্টিং এও কোনো 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 জায়গায় কোনো রিজার্ভ কোনো বিষয় নাই। এটা শুধুমাত্র ডিউ ফ্রম শেয়ার হোল্ডার এটা হিসেবে রেখে দেওয়া হলো। এটা কল করা হবে না। মনে করেন 10 টাকার শেয়ার 8 টাকা কল করে রেখে দেওয়া হলো, 8 টাকা পর্যন্ত ওর উপরে ডিভিডেন্ড পাবেন, 2 টাকা কল করা হলো না। 2 টাকা চাওয়া হবে কখন? যদি কোনোদিন কোম্পানি ওয়াইন্ডিং আপ হয়। যদি না হয় তাহলে কখনোই কল করা হবে না। স্যার এই টাকাটা কি ক্যাশ ক্যাশ তো হয় না নাকি স্যার? মানে এটা তো না, ক্যাশ না, আপনার কাছে ক্যাশ আসে নাই। ক্যাশ আসবে যখন যখন ওয়াইন্ডিং আপ হবে, তখন শেয়ার হোল্ডারকে বলবেন তোমাদেরকে কল করা হলো, তোমরা এই টাকাটা জমা দাও কোম্পানির অ্যাকাউন্টে, এবং তারাই জমাটা দিতে বাধ্য। আমাকে 1 হ্যাঁ। মিনিট একটু সময় দিবেন, জাস্ট 1 মিনিট। ওকে ওকে স্যার আজকে খুব ব্যস্ত আছে। জি ভাই, বলেন। স্যার ওই একটা কথা, মানে বিষয়টা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছি যে আমার কোম্পানি যখন উইন্ডিং আপ হবে, তো ওই সময় শেয়ার হোল্ডাররা স্যার কেন মানে টাকাটা দেবে, বা এদের দেওয়ার লজিকটা কি স্যার? ওই যে বললাম, কোম্পানি কোম্পানি যদি যখন না থাকে। কোম্পানি না থাকে না, কোম্পানি যখন ওয়াইন্ডিং আপ হবে তখন তো কোম্পানির কিছু দায় দেনা থাকে। জি জি তো কিছু কিছু কোম্পানি থাকে, রিস্কি কোম্পানি, এগুলি দায় দেনা হবেই এরকম ধরে নেওয়া হচ্ছে। তো সব জি। টাকা যদি আমি এখন নিয়ে খরচ করে ফেলি, তাহলে ওই সময় দায় মেটানোর জন্য আমি লোন নিয়েছি বা আমি বাকিতে মাল কিনেছি মানুষের কাছ থেকে, তো সেই টাকাটা আমি কোথা থেকে সংস্থান করব? ইন জি দ্যাট জি কেস এরকম একটা রিজার্ভ রাখার জন্য কোম্পানি আইন সুযোগ করে দিয়েছে। এটা ইচ্ছা করলে কোম্পানি রাখতে পারে। সে তো স্যার তবে মানে এটা খুব রেয়ার, হয়তো রেয়ার। আমার চোখেই এখন জি। একটাও পড়ে নাই, আমি ও, একটাও পাইনি কোম্পানি আইনে। ওই এটা উইন্ডিং তো আপের সময় ওই টাকাটা দিতে বাধ্য স্যার যদি কল করে, হ্যাঁ, তাই তো স্যার? অবশ্যই অবশ্যই ওকে, অবশ্যই। স্যার সে কম্পালসারি। যে পরিমাণ টাকা কম দিচ্ছে সেই পরিমাণ টাকার তো ডিভিডেন্ড পাচ্ছে না, না না এরকম না, কিছু আছে? তাহলে ডিভিডেন্ডের স্যার কোনো সমস্যা নাই। কারণ কি ধরেন সে 10 টাকা 8 টাকা করে দিয়েছে পার শেয়ারে। হ্যাঁ, তাহলে তো এখন স্যার তার ওখান থেকে তো সে বেনিফিট পাচ্ছে না, তাহলে এটা পরবর্তীতে তার সে তো দেয়ার টাকা লজিক। দেয়ও নি, বেনিফিট কেন পাবে? সে তো দেয়ই নাই। এটা হলো হ্যাঁ ওয়ান টাইপ অফ, যে কোম্পানি শেয়ার হোল্ডাররা ফিউচার একটা লায়াবিলিটিস করছে। আপনাকে তো দিতেও হবে না হয়তো কোনোদিনও। আপনি শেয়ার বিক্রি করে দিলে তো আপনার কাছে যাবে না, যিনি লাস্ট হোল্ডার ওনার কাছে যাইবে। তো আপনি তো কালকে বিক্রি করেও যেতে পারেন। তো ডিভিডেন্ড হলো বর্তমান যে ভ্যালু আছে তার উপরে প্রফিট কি, তার সাথে হিসাব নিকাশ করে কত টাকা পাবেন, স্যার এটা কি কত পাবেন। এটা তো রিজার্ভ ক্যাপিটাল রাখাটা কি ম্যান্ডেটরি কোনো কিছু নাকি না না কোম্পানি না 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 না, অপশনাল। কোম্পানি হ্যাঁ,
ওকে স্যার, জি অপশনাল, এটা খুব একটা নাই যে মেয়ে শব্দটা ব্যবহার করা আছে, দেখেন জি স্যার। কোম্পানি মেয়ে, হ্যাঁ, এটা একদম কোনো ক্ষেত্রে হয়তো কোম্পানির ওরকম অবস্থায় যদি মনে করে তাহলে এটা সুযোগ আছে রাখা। এটা তো মেয়ে এটা কি ওই যে আপনি বলছিলেন যে কলস ইন এরিয়ার অথবা এরকম যে একটা অপশন ওই যে রিসিভেবলস এর রাখে, এটা কি একই রকম মানে প্রসেসটা একই, তো পারপাস ভিন্ন। অথবা কলস ইন এরিয়া যে কোনো একটা ভাবে রাখা যায় এরকম বলেছেন, আর হ্যাঁ, বাকিটা জি আর জি জি ছিল স্যার যে ইস্যুড ক্যাপিটাল যেটা আর পেইড আপ ক্রেডিটার বললেন যে একই রকম হয়, তাহলে স্যার যেই পরিমাণ শেয়ার ইস্যু করা হয় ওইটা কি ইনস্ট্যান্টলি ওই পরিমাণ শেয়ার এখন সেল তো সেম, এখন সব সেম, আসলে কোনো ভেরিয়েশন করার সুযোগই নাই আর। কারণ কি আচ্ছা হ্যাঁ স্যার বলেন। ভেরিয়েশন, আপনার এখন শেয়ার কেনা বেচা কিভাবে সেটা তো জানেনি। আপনারা যদি একটা নতুন, এটা তো নতুন কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনার একটা বিও অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, বিও স্যার অ্যাকাউন্টে মিস্টার এ সে 5,000 টাকা রেখে দিয়েছে, এবং হি অ্যাপ্লাইড ফর আইপিও শেয়ার 5,000 টাকা। হ্যাঁ, এবার এইভাবে একটা কোম্পানি লিমিটেড উনি আইপিও করছেন, উনি মানুষের কাছে উনি আবেদন করেছে যেরকম, উনি এই বিও অ্যাকাউন্টে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরকম অনেক লোকের এই 5,000 টাকা করে অ্যাপ্লিকেশন কোম্পানি পেয়েছে, প্রত্যেকেরই 5,000 টাকা মনে করেন, না, এই 5,000 টাকা। এখনকার যে সিস্টেম, এখন এক টাকাও বেশি কম হওয়ার সুযোগ নাই, এগুলি সবাই কিন্তু আমরা ধরে নিলাম এরা সবাই অ্যাপ্লিকেশন করছে এই এ লিমিটেড এর কাছে যে আমি শেয়ার কিনবো আপনার। এবার এ লিমিটেড এর অপশন হচ্ছে সে শুধুমাত্র 5,000 টাকা একটা ইস্যু করতে পারবে, একটা, সে ইস্যু করবে একটা শেয়ার। তাহলে এখন মানুষ আবেদন করেছে কয়টা? চারটা স্যার। একটা, তো সে আবেদন এখন দিতে পারবে না, সে দিতে পারবে পারবো একটা। না। এখন হ্যাঁ। প্রশ্ন হলো কাকে দিবে? তখন এ করবে কি, একটা লটারি করবে, না, একটা লটারি সিস্টেম করবে, একটা লটারি করবে, সিস্টেম বেস লটারি, তাও একটা সফটওয়্যার বেস একটা লটারি করবে, যে সফটওয়্যারে এই যে এ বি সি ডি প্রত্যেকেরই ওই ইয়া হওয়ার জন্য প্রবাবিলিটি ইকুয়াল, এটা একটা সফটওয়্যার এরকম আছে, হ্যাঁ, সেই সফটওয়্যার যে প্রত্যেকেরই সিলেক্টেড হওয়ার যে প্রবাবিলিটি ইকুয়াল দিয়ে সেই সফটওয়্যার রান করালে সফটওয়্যার থেকে বলে দিবে যে বীর নাম উঠতেছে এখানে, বীর নাম উঠলো এখানে, আচ্ছা আচ্ছা। বীর নাম উঠলো, হ্যাঁ। এখন এইখান থেকে এই বিও অ্যাকাউন্টের টাকাটা কিন্তু বিও অ্যাকাউন্টে আছে, তার বিও অ্যাকাউন্টে তার কাছে আছে। এখন এই বিও অ্যাকাউন্ট হোল্ডার করেছে কি, এটাকে লক করে রেখেছে, এই টাকাটা কিন্তু সব লক অবস্থায় আছে, যারা আবেদন করবে এদের টাকা লক থাকবে, ব্যবহার করতে পারবে না পরে সার্টেন টাইম, এটা লক অবস্থায় আছে। এখন যখন এই ডিসিশনটা হয়ে গেল যে বি হলো শেয়ার পাবে, এখন বির কাছ থেকে কোম্পানিতে 5,000 টাকা চলে আসবে, এই বির কাছ থেকে এই 5,000 টাকা চলে আসবে কোম্পানির অ্যাকাউন্টে। এটা কোম্পানির কি পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। স্যার এটা লক থাকবে কোড অ্যাকাউন্টে স্যার? এইটাই কোম্পানি ইস্যু করবে, এইটার এগেইনস্টেই সে শেয়ার ইস্যু করবে, এইটা নিয়েই তার কাজ কারবার, আর তো কোনো অপশন কোম্পানির কাছে নাই। আর এই লকটা আগে করবে নাকি পরে দেওয়া হবে, আনলক করে দেওয়া হবে, বির অ্যাকাউন্টে টাকা জিরো হয়ে যাবে, আর সবাইকে আনলক করে দেওয়া হবে, আর টাকাটা তুলতেও পারে, নতুন শেয়ার কিনতে পারে, তারা যা মনে লাগে তা করে। স্যার এই লকটাকে এ বি সি ডি যার যার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে লক হয়ে থাকবে এই টাকাটা? এটা ইনি করবেন, যে ইনাকে এই যে বিও অ্যাকাউন্ট হোল্ডার, ইনি লক করার অথরিটি ওনার আছে, উনি কিন্তু লক স্যার করতে পারেন। স্যার তার মানে এর যে 5,000 মানে টাকার একটা শেয়ার সে ইস্যু করবে, এবং এই চারজন যে ক্রেতা, যদি বিষয়টা এমন না হয়, এরকম হয় যে ডিমান্ড নাই বা সেল হচ্ছে না, এরকম কি কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে স্যার? মানে এই জন্য বললাম আর কি, যে যারা এটা issue করছে হতে পারে না বলা যাবে না, তবে এরকম হওয়ার মানে বিক্রি না হওয়ার কোনো সুযোগ নাই, আইপিও বিক্রি না হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো কি, গত ক্লাসে তিনি অনেক আলোচনা হয়েছে, সেটা হলো এই শেয়ারটা এই বাজারে যখন আসবে, এই 5,000 শেয়ার যদি বেচা কিনা নাও হয়, তখন
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা রুল আছে, সিসি একটা রুল করেছে ব্যাংকের BSECI মাধ্যমে আচ্ছা হ্যাঁ স্যার বলেন। যে এটাকে কি করতে হবে, এটাকে আন্ডার রাইটিং করতে হবে। আন্ডাররাইট, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আন্ডাররাইট। আন্ডার রাইটিং করবে যে কিছু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, লিজিং কোম্পানি, ইন্স্যুরেন্স দে ক্যান আন্ডার রাইট, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার এগুলা আন্ডার রাইট করতে পারে যে এই শেয়ার যদি বেচা কিনা না আমি কিনে নিব। তো সুতরাং এই কোনোভাবে এটা গ্যারান্টি অলস প্যারান্টি করে এগুলো তুলবে আগেই না। কিন্তু আপনি পেয়ে গেছেন, ইয়েস স্যার। এগুলো আগেই পেয়ে গেছেন। সুতরাং এই ধরনের সুযোগ বাংলাদেশে কোনোদিন হয়েছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, এগুলি সবই বিক্রি হয়ে যায়। তখন তাহলে সবই সেম স্যার, স্যার, ইস্যুড, সাবস্ক্রাইব, এইটা সবকিছু সেম, একই পরিমাণ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার এই টাকাগুলো তাহলে আগেই স্যার প্রত্যেক শেয়ার হোল্ডার মানে যারা কিনবে তারা আগেই ব্যাংকে টাকা জমা দিয়ে রাখে স্যার, ওই না না বিও না, ব্যাংকে না তো, কি বললাম বিও এতক্ষণ, অ্যাকাউন্টে। বিও অ্যাকাউন্ট তো করবে ব্রোকার হাউসে সে, জি জি, বিও অ্যাকাউন্ট তো ব্যাংকে করা হয় না, বিও অ্যাকাউন্ট করা হয় কোথায়? ব্রোকার ব্রোকার হাউসে। হাউস। হ্যাঁ, ব্রোকার হাউসে। স্যার। ব্রোকার হাউসে টাকা কালেক্ট, এটাকে আগের থেকে টাকাটা নিয়ে জমা দেবে স্যার কেনার জন্য। ব্রোকার হাউসে টাকাটা যখন অ্যাভেলেবল, এই যে এরকম যদি আপনি ফান্ড থাকে, জি। ব্রোকার হাউসকে আপনি বলতে পারেন যে আমি অ্যাপ্লাই করব এরকম। ও, এই অ্যাপ্লিকেশন, ব্রোকার হাউসের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মে আপনি সাইন করে দিলে মানে আপনি ব্রোকার হাউসে যে শেয়ার বিক্রির একটা ফর্ম আছে, ওটা সাইন করে দিলে আপনার শেয়ার বিক্রি। ব্রোকার হাউসে একটা শেয়ার পারচেজ করার ফর্ম আছে, ওটা সাইন করে দিলে আপনি শেয়ার কিনতে পারবেন, তাই না? তো জি ঠিক স্যার। তেমনি ভাবে ব্রোকার হাউসে আইপিও অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা ফর্ম আছে। ওই ফর্ম সাইন করে দিলে তখন ব্রোকার হাউস করবে কি, আপনার এখানে টাকা আছে আপনার এখানে টাকা আছে সির সির অ্যাকচুয়ালি টাকা আছে 50,000, 50,000 আউট জি। অফ 50,000 5,000 এটা লক থাকবে, এটা ও, আপনি ব্যবহার করতে পারবেন না। ওদের সিস্টেম একটু সুযোগ আছে, বুঝতে পারছি। 50,000-এর 5,000 লক থাকবে, 45,000 ওপেন থাকবে, এটা দিয়ে আপনি ওকে। কেনাবেচা করতে পারবেন। কারণ কি, আপনি আইপিওর অ্যাপ্লিকেশন করেছেন। হুম। এখন এই কোম্পানি কিন্তু আপনার শেয়ার হোল্ডারকে চেনে না, দরকার নাই। এই ব্রোকার হাউসের থেকে যে অ্যাপ্লিকেশন পেয়েছে, লটারিতে হয়ে গেলে এই ব্রোকার হাউসকে নক করবে, তোমার ব্রোকার হাউস থেকে 10টা অ্যাপ্লিকেশন আসছিল, 2টা শেয়ার পাবে, ওটা টাকা পাঠাও। তখন যেটা সাকসেস সেটা পাঠাই দিবে, পাঠাবে ব্রোকার হাউসই পাঠাই দিবে, চলে যাবে টাকা। কোথায় যাবে টাকা? এই এই অ্যাকাউন্টে স্যার এই কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখানে যে ক্রেডিট করে দিবে। সেখানে। আর এই ব্রোকার হাউস একটা স্লিপ পাঠিয়ে দিবে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিয়েছি, দিলে বাস সিস্টেমে চলে গেল। তো এইভাবে কোম্পানির পেইড আপ ক্যাপিটালও যা, ঠিক সেই কয়টা টাকা এখান থেকে যাবে, তো বেশি দেওয়ার সুযোগ নাই। জি স্যার। কোনো হিসাব নিকাশ, রিফান্ড কোনো সিস্টেম নাই আজকে, না কাউকে কোনো রিফান্ড দিতে হবে না, কিছুই করতে হবে না। আন্ডাররাইটটা কোথায় হয় স্যার? আন্ডাররাইটটা আন্ডার রাইট যদি হয় তাও তো তাকে কিনতে হবে, আন্ডার রাইট হলে ওটাও তো সিস্টেম বেস। স্যার, এটা কার কার মানে এটা কি এই ব্রোকার আন্ডার রাইট হাউসের হয়? করতে পারে হচ্ছে ব্রোকার হাউস করতে পারে, মার্চেন্ট ব্যাংক করতে পারে, ব্যাংক করতে পারে, লিজিং করতে পারে। যদি তারা মনে করে তারা একটা কমিশন পাবে, এই কমিশনের জন্য তারা যদি মনে করে শেয়ারটা ভালো, আমি আন্ডার রাইট করলে কিছু কমিশন পাবো, শেয়ার তো বেচা কেনা হয়েই যায়, তাহলে দেখে স্যার, আন্ডার রাইট। যদি খুব রিনিউয়েবল বা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান হয় তাহলে তো শেয়ারের প্রতি, কেনার প্রতি অ্যাট্রাকশন থাকেই, কিন্তু নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের পারচেজের ক্ষেত্রেও কি শেয়ার গুলো দ্রুত সেল হয়ে অনেক যায়? ডিমান্ড থাকে আন্ডার রাইটার, তো অনেক না, অনেক ব্যাংক, অনেক আর্থিক প্রতিষ্ঠান আচ্ছা, আন্ডার রাইটার হয় 4-5 জন, 4-5 জনকে বেশি দেওয়া যায় না, 4-5 জন। তো বাংলাদেশে কত ব্যাংক, কত লিজিং কোম্পানি, সবাই কাড়াকাড়ি লাগে, ভাই আমাকে কিছু দিয়েন, তো সবাইকে তো দেওয়া